আজকে তোমাদের জন্য একটি পপুলার কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি, যেখানে মাফিয়া বস ও ঢঙ্গি উকিল মিলে এক ভয়ঙ্কর সাইকো বিজনেসম্যানের বিরুদ্ধে লড়াই করে। আর এই ড্রামাটি যেমনই থ্রিলিং তেমনই অনেক মজাদার, তাই এই ড্রামাটি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম ভিনসেনজো। গল্পের শুরুতে আমাদেরকে প্রধান চরিত্র ভিনসেনজোকে দেখানো হয়। ভিনসেনজো ইতালির ক্যাসানো নামে একটি মাফিয়া পরিবারের সদস্য ও এই মাফিয়া পরিবারের একজন আইনজীবী। তো আজকে ভিনসেনজো অ্যামিলিও নামের এক লোকের সাথে দেখা করার জন্য বের হয়, আর যাওয়ার পথে আমাদেরকে অনেকগুলো আঙ্গুর ক্ষেত দেখানো হয়, যেটাতে প্লেনে করে কিছু একটা স্প্রে করা হচ্ছিল। কিছু সময় পর ভিনসেনজো অ্যামিলিওর বাড়িতে চলে আসে। এসেই ও অ্যামিলিওকে বলে, আমার বস ফ্যাবিও তোমার জন্য একটা অফার পাঠিয়েছে। কিন্তু অ্যামিলিও সেই অফারে রাজি হয় না। তখন ভিনসেনজো বলে, তুমি আমার বসের বন্ধুকে খুন করে তার আঙ্গুর ক্ষেত দখল করেছো, এটা তোমার একদমই করা ঠিক হয়নি। তখন অ্যামিলিও বলে, তোমার যা খুশি তাই করো, আমি তোমাকে একটুও ভয় পাই না। তো এরপর ভিনসেনজো চলে যেতে থাকে। আর এদিকে অ্যামিলিও সেই স্প্রে করা প্লেনটাকে দেখতে পায়। ও ভাবে হয়তো কীটনাশক স্প্রে করা হচ্ছে, কিন্তু একটু পরই ও বুঝতে পারে প্লেনটি পেট্রোল স্প্রে করছে। আর অন্যদিকে ভিনসেনজো একটা লাইটার জ্বালিয়ে সেটা আঙ্গুর ক্ষেতে ছুঁড়ে মারে, আর মুহূর্তেই পুরো আঙ্গুর ক্ষেত পুড়ে ছারখার হয়ে যায়। অ্যামিলিও তো এসব দেখে রাগে চিল্লাতে থাকে, তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া ওর আর কিছুই করার থাকে না। যাই হোক, আজকে আবার ভিনসেনজোর বস ফ্যাবিওর ফিউনারেল, তো ভিনসেনজো সেখানে চলে আসে। আর সেখানে ভিনসেনজোর সাথে ওর বসের ছেলে পাওলোর দেখা হয়। পাওলো বলে, তুমি অ্যামিলিওর এই কাজটা তো আরও পরে করতে পারতে। ভিনসেনজো বলে, এটা আমার বসের শেষ আদেশ ছিল, তাই তাড়াতাড়ি করে ফেলেছি। পাওলো বলে, হ্যাঁ, আমার বাবার তো সবসময় তোমার ওপর অগাধ বিশ্বাস ছিল, তবে এখন যেহেতু বাবা নেই তাই আমি তোমার বস, আর আমার কথা মতোই তোমাকে চলতে হবে। ভিনসেনজো বলে, আমি তোমাকে বস মানতে চাই, তবে এখনও তুমি সেটার যোগ্য হওনি। এটা শুনে পাওলো অনেক ক্ষেপে যায়। আসলে পাওলো সবসময় ওর বাবার বিরুদ্ধে ছিল, তাই ফ্যাবিও পাওলোর থেকেও ভিনসেনজোকে বেশি ভালোবাসত, ভিনসেনজোর ওপর বেশি ভরসা করত। তাই পাওলো ভিনসেনজোকে একদমই সহ্য করতে পারে না। এরপর ভিনসেনজো বাসায় চলে আসে। কিছু সময় পর একদল গুন্ডা ভিনসেনজোর বেডরুমে ঢুকে ওর ওপর গুলি চালায়। তবে একটু পরই গুন্ডারা দেখে ভিনসেনজো এখানে নেই, আর তখনই ভিনসেনজো এসে পেছন থেকে গুলি করে আর একে একে সবাইকে মেরে ফেলে। এরপর ভিনসেনজো পাওলোকে কল করে, কারণ পাওলোই এই লোকগুলোকে পাঠিয়েছিল। তো ভিনসেনজো পাওলোকে বলে, আমি দেখতে পাচ্ছি তুমি বাড়িতে ঢুকছো। এটা শুনেই তো পাওলো ভয় পেতে থাকে, আর তখনই পাওলোর গাড়িটা ব্লাস্ট হয়। ভিনসেনজো বলে, ফ্যাবিওর ছেলে বলে তোমাকে মারলাম না, তবে এটাই শেষ ওয়ার্নিং। এরপর যদি কোনো ঝামেলা করো আমি তোমাকে খুন করব, আর আমি ইতালি থেকে চলে যাচ্ছি, আমাকে আর খুঁজবে না। এরপর আমাদের গল্পের নায়িকাকে দেখানো হয়। ওর নাম হচ্ছে চাইয়ং। ও ওউসাং নামের একটা ল ফার্মের আইনজীবী, আর ওদের ল ফার্মটা বাবেল নামে একটা গ্রুপ কোম্পানির হয়ে কাজ করে। আর সেই বাবেলের একটা কেসের জন্যই চাইয়ং এক সাক্ষীকে ঘুষ দিতে এসেছে, আর সেই সাক্ষীও টাকা পেয়ে রাজি হয়ে যায়। এরপর চাইয়ং তার সহকারী ঝাংকে নিয়ে আদালতে চলে আসে। আসলে বাবেল ফার্মাসিউটিক্যালস RDU90 নামে একটা পেন কিলার তৈরি করেছে, তবে এটা টেস্ট করার জন্য যেসব লোকেদের উপর এটা প্রয়োগ করা হয়েছে তাদের বেশিরভাগই মারা গিয়েছে। তাই হং নামের এক লয়ার মামলা করেছে। তবে চাইয়ং আদালতে দেখাতে থাকে যে পেন কিলারটি সম্পূর্ণ সেফ, আর যারা মারা গিয়েছে তাদের সবারই আগে থেকে রোগ ছিল। তখন হং বলে, আমার কাছে একজন টেস্ট সাবজেক্টের জবানবন্দি রয়েছে। টেস্ট সাবজেক্ট মানে যাদের ওপর মেডিসিন প্রয়োগ করে টেস্ট করা হয় আর কি। কিন্তু আমরা তো দেখেছি চাইয়ং ঘুষ দিয়ে সেই লোকটাকেও তার পক্ষে করে নিয়েছে, যার ফলে হংয়ের আর কিছুই করার থাকে না। জজ তখন এই মামলার পরবর্তী শুনানির ডেট দেয় 1 সপ্তাহ পর, যার কারণে হং খুবই হতাশ হয়ে যায়।
তখন তার কাছে চায়ং আসে। আসলে চায়ং হংয়েরই মেয়ে। চায়ং বলে, তুমি জানো মামলাতে তুমি জিতবে না, তাও কেন শুধু শুধু ঝামেলা করছো। তখন হং বলে, তুমি আমার মেয়ে হতেই পারো না। আমার মেয়ে হলে সাক্ষীকে এইভাবে ঘুষ দিত না। তো আমাদের চায়ং আবার অনেক ঢঙ্গি ছিল। ও ঢং করে কেঁদে কেঁদে বলে, বাবা তুমি যদি এই মামলা থেকে সরে যাও তাহলে এরপর থেকে আমি তোমাকে হেল্প করব। কিন্তু হং তো নিজের মেয়েকে ভালোভাবেই চিনে। হং চায়ংয়ের কাছে এসে বলে, তুমি ভালো অ্যাক্টিং জানো, তাই লয়ার না হয়ে তোমার অভিনেত্রী হওয়া উচিত। এটা শুনেই তো চায়ং খেপে যায়। এদিকে ভিনসেনজো কোরিয়া এসে পৌঁছায়, আর এয়ারপোর্ট থেকে বের হয়েই ও একটা গাড়ি ভাড়া করে। তো গাড়ির মধ্যে ভিনসেনজো ড্রাইভারের দেওয়া পানি খায়, আর কিছুক্ষণ পরই ও অজ্ঞান হয়ে যায়। আসলে এই ড্রাইভার হচ্ছে একটা চোর। এরপর আমাদের অ্যান নামের একজন এজেন্টকে দেখানো হয়, যে জানতে পারে ভিনসেনজো এখন কোরিয়ায় রয়েছে। তাই সে তার বসকে বলে তাকে ভিনসেনজোর ওপর নজরদারি করার পারমিশন দিতে। কিন্তু ওর বস বলে, ভিনসেনজো হয়তো ঘুরতে এসেছে, তাই তোমার ভিনসেনজোকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু অ্যান বলে, ভিনসেনজো একজন ইতালিয়ান মাফিয়া, আর ও খুবই ভয়ঙ্কর। তখন ওর বস ওকে বকা দেয়, তাই ও মুখ গোমরা করে চলে যায়। অন্যদিকে আদালতে চায়ংকে ভালো করায় সবাই তার প্রশংসা করতে থাকে। সে কারণে ও ওর অফিসে এসে খুশিতে নাচানাচি করতে থাকে। তখন ওর কাছে ওর বস হান আসে আর বলে, তোমাকে আরও সাবধানে এই মামলাটা হ্যান্ডেল করতে হবে, কারণ তুমি তো জানো তোমার বাবা এত সহজে এই কেসটা ছাড়বে না। আর আজকে তুমি অনেক ভালো করেছো, তাই তোমাকে বোনাস দিলাম। আর সে কারণে আমাদের চায়ং খুব খুশি হয়ে যায়। এদিকে ওই চোর আবার ওর আরেক সঙ্গীকে ডেকে আনে, আর দুজন মিলে ভিনসেনজোর টাকা পয়সা, ওর ঘড়ি সব কিছু নিয়ে নেয়, আর তারপর ওকে রাস্তার পাশে রেখে চলে যায়। তো জ্ঞান ফেরার পর ভিনসেনজো বুঝতে পারে ওর সাথে কি হয়েছে, আর ও তো খুবই ক্ষেপে যায়। কোরিয়া আর কোরিয়ার মানুষকে অনেক বকাঝকা করতে থাকে। যাই হোক, এরপর ভিনসেনজো একটি ভবনের সামনে চলে আসে, যেটার নাম হচ্ছে জিউমগা প্লাজা। আর ও মনে মনে বলতে থাকে, আমার কাজ হচ্ছে এই ভবনটা ভেঙে ফেলা। আর তারপর আমাদের 5 বছর আগের একটি ঘটনা দেখানো হয়, যেখানে ফ্যাবিওর বন্ধু শাওলিন আসে ভিনসেনজোর কাছে, কারণ শাওলিনের কাছে অনেক স্বর্ণ রয়েছে, আর সে সেগুলো কোরিয়াতে লুকিয়ে রাখতে চায়। আর এর জন্য ভিনসেনজোকে বুদ্ধি দিতে বলে। সে কারণে ভিনসেনজো বুদ্ধি দেয় ওর বন্ধু চোয়ের নামে কোরিয়াতে একটা পুরাতন ভবন কিনতে, আর তারপর টেকনিশিয়ান দিয়ে বেসমেন্টে একটা সিক্রেট রুম তৈরি করে সেখানে সমস্ত স্বর্ণ এনে রাখতে, আর সেই রুমের দরজায় বায়োমেট্রিক সিস্টেম চালু করতে, যাতে শুধুমাত্র শাওলিনই তার আই রিকগনিশনের সাহায্যে দরজাটি খুলতে পারে। আর তারপর ভবনটি দোকান ও মানুষের থাকার জন্য ভাড়া দিয়ে দিতে বলে। আর এটাই হচ্ছে সেই ভবন জিউমগা প্লাজা। তো একটু পর চো ভিনসেনজোকে নিতে চলে আসে, আর ওদের দুজনকে আবার জিউমগা প্লাজার এক ভাড়াটিয়া দেখে ফেলে, যার নাম হচ্ছে লি। আর এই ভবনেই লয়ার হংয়ের ল ফার্ম রয়েছে, যেটার নাম হচ্ছে জিপুরাগি। তো ভাড়াটিয়া লি এসে হং ও তার সহকারী ন্যামকে বলে, আমি আমাদের বাড়ির মালিক চোয়ের সাথে নতুন একজনকে দেখেছি, আর সে উপরের ইউনিটে থাকবে। তাকে দেখতে হ্যান্ডসাম ভিলেনের মতো লাগছিল। তখন হং বলে, নতুন এই লোকটার ব্যাপারে সব ভাড়াটিয়াদের জানিয়ে দাও। এরপর ভিনসেনজো চোয়ের সঙ্গে ভবনটি ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সেখানকার ভাড়াটিয়াগুলো ভিনসেনজোকে দেখে অদ্ভুত আচরণ করতে থাকে, যেগুলো দেখে ভিনসেনজোর একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। এরপর ভিনসেনজো বেসমেন্টে যেতে চায়। তখন চো বলে, বেসমেন্টের উপরের রুমটি আমি মন্দিরের জন্য ভাড়া দিয়েছি। সে কারণে ভিনসেনজো বাইরে থেকেই মন্দিরটি দেখতে থাকে, যেখানে একজন সন্ন্যাসী ধ্যান করছিল। আর ভিনসেনজো তখন মনে মনে ভাবে, এই বুড়ো সন্ন্যাসী তো জানেও না যে সে 15 টন স্বর্ণের উপরে বসে আছে। এটা ভেবেই ও হাসতে থাকে। তখনই হঠাৎ করে আরেকজন সন্ন্যাসী ভিনসেনজো ও চোয়ের সামনে চলে আসে। সে কারণে ওরা দুজনই খুবই ভয় পেয়ে যায়। এরপর ভিনসেনজো জিউমগা প্লাজার একটি লন্ড্রি শপে চলে আসে, যেটা এখানকার এক ভাড়াটিয়া ছিল, আর এই ভাড়াটিয়ার নাম হচ্ছে তাক। তো সেখান থেকে বের হতে গেলে ভিনসেনজো দেখে অন্য সব ভাড়াটিয়ারা তার দিকে এভাবে চেয়ে রয়েছে। এটা দেখে তো ভিনসেনজো ভয় পেয়ে যায়।
তো বাইরে এলে হং এসে ভিনসেনজোর সাথে পরিচিত হয়। হং তার ল ফার্মের কার্ড ভিনসেনজোকে দেয় আর বলে, আমি লয়ার, এর পাশাপাশি উন্নয়ন বিরোধী কমিটির চেয়ারম্যান। আসলে এই ভবনে যতগুলো দোকান রয়েছে বেশিরভাগ দোকানই বাবেল কোম্পানি কিনে নিয়েছে, আর অল্প কিছু দোকানই রয়েছে যেগুলো এখানকার ভাড়াটিয়াদের। আর বাবেল উন্নয়ন প্রকল্পের নাম করে এখন পুরো ভবনটাই কিনে ফেলতে চাইছে। তবে ভাড়াটিয়ারা এখান থেকে যেতে চায় না, তাই তারা উন্নয়ন বিরোধী কমিটি গঠন করে, আর যেটা লিডার হচ্ছে লয়ার হং। আর বাবেল যেহেতু টাকার বিনিময়ে সব কিছুই করতে পারে, তাই হং আর ভাড়াটিয়ারা ভাবে বাবেল এই ভবনের মালিককেও পটিয়ে ফেলবে। আর ভিনসেনজো যেহেতু চোয়েরই বন্ধু, তাই তারা ভাবে ভিনসেনজো এখানে কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে, আর এই কারণে সবাই ওর সাথে এমন অদ্ভুত আচরণ করেছিল। রাতে ঘুমানোর সময় একটা কবুতর এসে ভিনসেনজোকে খুব জ্বালাতে থাকে। ও তো খুবই ক্ষেপে যায় আর জানালা থেকে কবুতরটাকে সরিয়ে দেয়। এরপর ভিনসেনজো একটা কেসের কাগজপত্র দেখতে থাকে, যেটা ও নামের এক মহিলার কেস ছিল। আসলে ও যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিককে হত্যা করার দায়ে ওর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো আদালতে ওর বিরোধী লয়ার বলে ও তার নিজের সন্তানকে এতিমখানায় রেখে চলে গিয়েছে, তার পক্ষে খুন করা কোনো কঠিন কাজ নয়। তবে ওর লয়ার এর কোনো প্রতিবাদই করে না। তখন ও নিজেই চিৎকার করে বলে ছেলেকে রেখে আসার সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই। সেই সাথে ও বলে তার মালিক তাকে যৌন হয়রানি করেছে, কিন্তু জজ ওর কথা না শুনে উল্টো তাকে বকাঝকা করতে থাকে। আর ও সেই কেসের জন্যই এখন নতুন একজন লয়ার নিয়োগ করা হয়েছে। ভিনসেনজো কেসের কাগজপত্র দেখে বুঝতে পারে লয়ার হং ওর কেসের দায়িত্ব নিয়েছে। এরপর ভিনসেনজো এই ভবনের একটি রেস্টুরেন্টে চলে আসে, যেটা এখানকার এক শেফ ভাড়াটিয়া চালাতো। তবে ভিনসেনজো খাবার খেয়ে দেখে শেফের খাবারের টেস্ট খুবই বাজে। এদিকে হং মিসেস ওকে দেখতে কারাগারে আসে। আসলে ওর কেসের দায়িত্ব নেওয়ার পর থেকে হং প্রতি মাসে ওকে দেখতে আসে, আর ওর কোনো পরিবার ছিল না, তাই হং তাকে দেখতে আসলে সে খুবই খুশি হয়। তবে ও তার কেসটা নতুন করে ওপেন করতে চায় না, কারণ ও জানে এই মিথ্যা মামলা থেকে তাকে কেউই বের করতে পারবে না। এদিকে চো এসে ভিনসেনজোকে বলে বাবেলের ডেভেলপমেন্ট বিভাগের লিডার আপনার সাথে দেখা করতে আসছে। তখনই সেখানে হং চলে আসে আর বলে আমার অফিসে বসে কথা বললে কেমন হয়। তো এরপর ভিনসেনজো হংয়ের অফিসে চলে আসে, আর বাবেলের সেই লিডার ভিনসেনজোকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে এতে সাইন করতে, কিন্তু ভিনসেনজো সেটা করে না। ও বলে আমি এই ভবনটা ভেঙে নতুন করে তৈরি করব। তখন সেই লিডার বলে আমাদের সাথে চুক্তি না করার ফলে আপনাকে পস্তাতে হবে। তবে ভিনসেনজো তার কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর ভিনসেনজো সব ভাড়াটিয়াদের ডেকে বলে ও এই ভবনটা নতুন করে তৈরি করবে, কোনো ভাড়াটিয়াদের কোনো সমস্যা হবে না, তাছাড়া ভবনটা কাউকে বিক্রিও করবে না। তবে ভিনসেনজোর এসব কথা হং বিশ্বাস করে না। হং ভাবে ভিনসেনজো বাবেলের কাছে ভবনটা বিক্রি করে দিয়েছে আর এখন ভাড়াটিয়াদের সাথে নাটক করছে। এদিকে চো বাসায় আসলে দেখে বাবেল একদল গুন্ডা পাঠিয়েছে। তারা চো এর বউ ও মেয়েকে জিম্মি করে চোকে জিউমগা প্লাজা বিক্রি করতে বাধ্য করায়, কারণ কাগজপত্রে তো চোই এই প্লাজার মালিক। অন্যদিকে চায়ং অফিসে আসলে দেখে ওর বাবা ওকে ত্যায্য করেছে, আর সেটার একটা পেপারও ওকে পাঠানো হয়েছে। আর এই ব্যাপারটা নিয়ে ও ওর বাবার সাথে ঝগড়া করার জন্য জিপুরাগি ল ফার্মে চলে আসে। আর এরপর বাপ বেটির মধ্যে এই ব্যাপারটা নিয়ে খুবই ঝগড়া হতে থাকে, আর তাদের ঝগড়ায় ন্যামের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে ভিনসেনজো তার স্যুট নিতে আসলে দেখে সেই দর্জি তাক তার স্যুটের 12টা বাজিয়ে ফেলেছে। ও তো খুবই ক্ষেপে যায় সে কারণে। তখনই চো ভিনসেনজোকে কল করে আর সব কিছু খুলে বলে, আর সেই সময় একটা ট্রাক এসে চোয়ের গাড়িকে ধাক্কা মারে। এদিকে পার্ক নামের এক গ্যাংস্টার তার দলবল নিয়ে জিউমগা প্লাজাতে চলে আসে, কারণ এখন তো এটা বাবেলের হয়ে গিয়েছে, আর পার্কের লোকজনই চোয়ের থেকে এটা লিখিয়ে নিয়েছিল। পার্ক ও তার দল ভাড়াটিয়াদের হুমকি দিতে থাকে ভবনটা ছেড়ে দেওয়ার জন্য। তখন ভাড়াটিয়া লি খুব সাহস নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। তখন পার্কের চামচা সু তাকে মারার জন্য হাত ওঠায়,
যেটাতে লি খুবই ভয় পেয়ে যায় আর তারপর বলে আসলে আমি ওয়াশরুমে যেতে চাই। তখন পার্ক ও তার লোকজন অনেক হাসতে থাকে আর লিকে ওয়াশরুমে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। তো এরপর হং পার্কে বলে তোমরা আমাদেরকে এভাবে হুমকি দিতে পারো না, তোমরা এটা একেবারেই ঠিক করছো না। তখন সু এসে হংকে ধাক্কা মারে, তখন চায়ংও সুকে ধাক্কা মারে। সু তখন বলে তুমি আবার কে? চায়ং বলে আমি লয়ার হংয়ের মেয়ে। তখন হং পাশ থেকে বলে এখন কিন্তু তুমি আর আমার মেয়ে নও। চায়ং বলে আরে এখন তো তুমি একটু চুপ থাকো। তো এরপর সু এসে চায়ংয়ের মাথায় একটা টোকা মেরে দেয়। চায়ং তো এতে খুবই ক্ষেপে যায় আর সুয়ের কলার চেপে ধরে। তখন সু আবারও চায়ংকে মারতে নেয়। তখনই সেখানে ভিনসেনজো চলে আসে আর সুকে সেই ধোলাই দেয়, এমনকি পার্কেরও থোতা ফাটিয়ে দেয়। আর তারপর একটা ফিতা দিয়ে ওকে ভবনের বাইরে ঝুলিয়ে দেয় আর বলে এখনই তো দলবল নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে এখান থেকে নিচে ফেলে দিব। আর ভিনসেনজোর এমন ফাইট দেখে ভাড়াটিয়ারা সবাই হাততালি দিতে থাকে, এমনকি লিও ওয়াশরুমে বসে বসে হাততালি দিতে থাকে। পার্ক তখন ভয় পেয়ে তার লোকজন নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে কিছু সাংবাদিক আসে আর তারা ভিনসেনজোর খোঁজ করে। হং তখন বুঝতে পারে ভিনসেনজোই তাদেরকে ডেকেছে যাতে তারা বাবেলের অপকর্মটা তাদের নিউজে ছাপায়। অন্যদিকে চায়ং যেহেতু বাবেলের হয়ে কাজ করে ও ভিনসেনজোকে বলে তোমাকে তো এই ভবনের জন্য অনেক টাকা দেওয়া হয়েছে, তাও তুমি কেন মানছো না? ভিনসেনজো বলে টাকাই কি সব কিছু? চায়ং তখন বলে আমার মনে হয় এই ভবনে এমন কিছু রয়েছে যেটা এই ভবনের থেকেও মূল্যবান। আর এই কথাটা শুনে তো ভিনসেনজো হা হয়ে যায় আর চায়ং তখন ওর সামনে দিয়ে ঢং করে চলে যায়। এরপর সব ভাড়াটিয়ারা হংয়ের সাথে আলোচনায় বসার জন্য একটি ডান্স স্টুডিওতে চলে আসে আর এটা চালাতো এখানকার ভাড়াটিয়া ল্যারি একজন ডান্সার। তাছাড়াও এই ভবনে মেরি নামের একটা মেয়ে থাকে আর ওরও এখানে একটা পিয়ানো একাডেমি রয়েছে। তো সব ভাড়াটিয়ারাই ভাবতে থাকে ভিনসেনজো তাদের সাথে প্রতারণা করেছে, তাই তারা তাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন হং বলে ভিনসেনজো আজকে আমাদের জন্য লড়াই করেছে, তাছাড়া ও সাংবাদিকদেরও ডেকে এনেছে, তাই আমাদের আগে জানতে হবে ভিনসেনজো কি আসলে আমাদের পাশে আছে কিনা। এরপর আমাদের চই নামের এক প্রসিকিউটরকে দেখানো হয় যে নাচানাচি করতে খুবই পছন্দ করে আর আরেকটা কাজ সে খুব ভালো পারে, সেটা হচ্ছে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া। অন্যদিকে ভিনসেনজো হাসপাতালে আসে চোকে দেখতে। চো তখন বলে বাবেলের আগে আপনাকে এই ভবনটা ভাঙতে হবে, তা না হলে বাবেল সব স্বর্ণ পেয়ে যাবে। তখন আমাদেরকে দেখানো হয় সেদিন ভিনসেনজো শাওলিনকে আরও দুটো পরামর্শ দিয়েছিল। এক নাম্বারটা হচ্ছে সেই সিক্রেট রুমটাকে এমনভাবে বানাতে হবে যাতে কেউ সিক্রেট রুম ভাঙতে গেলে যেন পুরো ভবনটাই ভেঙে পড়ে, আর তখন স্বর্ণ তো নিতে পারবেই না, উল্টো স্বর্ণসহ ভবনের নিচে চাপা পড়বে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যেসব শ্রমিকরা এই স্বর্ণের ব্যাপারে জানে তাদের সবাইকে মেরে ফেলতে হবে যাতে এই স্বর্ণের ব্যাপারে আর কেউ জানতে না পারে। আর এর কিছুদিন পরই শাওলিন সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। যেহেতু ভিনসেনজোর বন্ধু চো শাওলিনের সাথে কাজ করত, তাই ভিনসেনজো চোকে জিজ্ঞেস করে যে এই স্বর্ণের ব্যাপারে আর কেউ জানে কিনা। তখন চো বলে আমরা তিনজন ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। তাই ভিনসেনজো চোয়ের সাথে প্ল্যান করে তারা এই ভবনটা ভেঙে সব স্বর্ণ নিয়ে যাবে। তো এরপর দেখা যায় মন্দিরে লি ও জুয়ান সন্ন্যাসী কথা বলছিল আর ভিনসেনজো বাইরে থেকে তাদের কথা শোনার জন্য আড়ি পাতে। জুয়ান সন্ন্যাসী লিকে বলে মন্দিরে আমাদের খুবই ঠান্ডা লাগে। লি তখন বলে তাহলে একটা বয়লার লাগিয়ে দিব। এটা শুনে তো ভিনসেনজো না বলে চিৎকার করে ওঠে আর ওর চিৎকারে তো ওরা সবাই ভয় পেয়ে যায়। আসলে সিক্রেট রুমের ওপরেই তো মন্দির, তাই বয়লার লাগাতে গেলেই তো সেখানে আঘাত লাগবে আর তাহলে তো পুরো ভবনটাই ভেঙে পড়বে। তো সে কারণে ভিনসেনজো ভেতরে এসে বলে আসলে ভবনটা যেহেতু ভেঙে ফেলবো তাই শুধু শুধু কয়েকদিনের জন্য এটা লাগানোর কি দরকার, আমি আপনাদেরকে গরম লাগার জন্য ইলেকট্রিক প্যাড লাগিয়ে দিব। এদিকে চাইয়ংকে তার সহকারী ঝাং এসে জানায় বাবেলের মেডিসিন বিভাগের কয়েকজন গবেষককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল আর তাদের মধ্যে একজন পালিয়ে গিয়েছে।
অন্যদিকে এজেন্ট অ্যান আবারও তার বসের কাছে আসে আর বলে ভিনসেনজো কোরিয়াতে কেন এসেছে সেটা খুঁজে বের করতেই হবে। আপনি আমাকে এই মিশনের পারমিশন দিন। কিন্তু তার বস এবারও তাকে না করে দেয়। তাই অ্যান ঠিক করে ও নিজের টাকা দিয়ে ব্যক্তিগতভাবে এই মিশন কমপ্লিট করবে। এদিকে হং টিভিতে দেখে চায়ং যে সাক্ষীকে ঘুষ দিয়েছে সেই সাক্ষী রিপোর্টারদের বলেছে যে বাবেলের বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করেছিল আর এ কারণে সে ক্ষমাও চায়। তখন ন্যাম বলে আমরা পুরোপুরি এই কেসটাতে হেরে গেলাম। তখনই সেখানে ভিনসেনজো আসে আর হংকে বলে আমাকে বাবেলের সবগুলো ফাইল দিন। হং যেহেতু ভিনসেনজোকে এখনও বিশ্বাস করে না তাই সে দিতে রাজি হয় না। তখন ভিনসেনজো বলে যে হেরে যাওয়া দলকে হেল্প করতে চায় সে শত্রু না, সে তাদের বন্ধু। প্লিজ আমাকে আপনি একবার ভরসা করুন। ভিনসেনজোর কথায় হংয়ের মন তখন নরম হয়। সে ন্যামকে বলে ভিনসেনজোকে সব ফাইল দিয়ে দিতে। অন্যদিকে চায়ং ঝাংকে নিয়ে বাবেলের মেডিসিন বিভাগের প্রধানের কাছে আসে আর তাকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ পালিয়ে যাওয়া গবেষক যদি বাবেলের বিরুদ্ধে কিছু বলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। যাই হোক, চায়ং প্রধানকে বলে এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে। সেখান থেকে বের হলে চায়ংয়ের সাথে বাবেলের চেয়ারম্যান হানসেও দেখা হয়। হানসেও চলে যাওয়ার পর চায়ং ভাবতে থাকে পালিয়ে যাওয়া গবেষক যদি তার বাবার কাছে চলে যায় তাহলে ও কী করবে, আর এই চিন্তায় ও রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। এরপর চায়ং ওর বাবার ল ফার্মের সামনে চলে আসে। তবে তার বাবা তো তাকে ত্যায্য করেছে, তাই সে তার বাবাকে এখন কী বলে ডাকবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। যাই হোক, এরপরও পার্স খোঁজার নাম করে বাবার অফিসে ঢুকে পড়ে আর দেখে ভিনসেনজো বাবেলের ফাইলগুলো পড়ছে। চায়ং ভিনসেনজোকে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন পড়ছো? ভিনসেনজো বলে বাবেল খুবই খারাপ আর ওসাং ল ফার্মও অনেক জঘন্য, তারা এই বাবেলকে কি করে হেল্প করে। হং তখন চায়ংকে খোঁজ দিয়ে বলে ওসাং ল ফার্মের আইনজীবীরা হচ্ছে এক একটা পরজীবী যারা এই শয়তানদেরকে বাঁচিয়ে নেয়। ভিনসেনজো তখন বলে এর জন্য ওদের সবাইকে পস্তাতে হবে। হং তখন ভিনসেনজোর কথা শুনে হাততালি দিতে থাকে। এরপর ভিনসেনজো সেই শেফের রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু শেফের রান্না যেহেতু ভিনসেনজোর পছন্দ হয় না তাই শেফ ভিনসেনজোকে বলে আজকে আমার রেস্টুরেন্ট বন্ধ। তো সে কারণে ভিনসেনজো ইয়েংহো নামে একটা স্ন্যাক্স বারে চলে আসে, আর এটা চালাতো এখানকারই এক ভাড়াটিয়া। তার একটি ছেলে রয়েছে যার নাম ইয়েংহো। তো ভিনসেনজোর পেছন পেছন সেখানে চায়ংও চলে আসে আর সে ভিনসেনজোকে বলে বাবেলের থেকে দূরে থাকতে, তা না হলে ভালো হবে না। ওর কথা শুনে তখন ভিনসেনজো হাসতে থাকে। একটু পর সেখানে ইয়েংহো চলে আসে আর তাকে দেখে ভিনসেনজো বুঝতে পারে সে সিগারেট খেয়ে এসেছে। আর একটু পরই সিগারেট খাওয়ার জন্য ইয়েংহোর মা এসে ওকে মারতে শুরু করে, তাই ইয়েংহো সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তার ধাক্কা খেয়ে ভিনসেনজোর খাবার ভিনসেনজোর গায়ে পড়ে যায় আর এতে ভিনসেনজো খুবই ক্ষেপে যায়। আর চায়ং তখন তাকিয়ে তাকিয়ে ভিনসেনজোকে দেখতে থাকে। এদিকে চৈ তার বস হুয়াং ও কলিগের সাথে দেখা করে বাড়ি ফিরছিল। তখনই চায়ংয়ের বস হান তার কাছে আসে। হান আবার চৈয়ের বন্ধু ছিল, তো হান চৈকে তার ল ফার্মে যোগ দিতে বলে। সেই সাথে আরও বলে যে আমি বাবেলের হয়ে কাজ করি, বাবেল শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে একটি। আর চৈও তখন হানের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হানসেও বাবেলের মেইন বস নয়, আর যে মেইন বস সে অলরেডি জেনে গিয়েছে যে একজন গবেষক পালিয়ে গিয়েছে, সে কারণে সে হানসেওকে খুবই মারধর করে। এদিকে মাফিয়া হয়ে ভিনসেনজো ইতালিতে যে খুনগুলো করেছে সেগুলো নিয়ে স্বপ্ন দেখতে থাকে, আর সে কারণে ওর ঘুম ভেঙে যায়। এরপর ও শেফের রেস্টুরেন্টে চলে আসে আর বলে তুমি যদি আমাকে ভালো করে খাবার বানিয়ে দিতে না পারো তাহলে আমি সবাইকে বলে দিব তুমি ইতালি থেকে রান্নার কোনো ডিগ্রি নাওনি। আসলে শেফ সবাইকে বলে বেড়ায় সে ইতালি থেকে রান্নার কোর্স করেছে। তবে ভিনসেনজো যেহেতু ইতালিতে থাকতো তাই শেফের সাথে কথা বলেই ও বুঝতে পারে শেফ ইতালি থেকে রান্নার কোনো ডিগ্রি নেয়নি। যাই হোক, বাধ্য হয়ে শেফ তখন তার জন্য খাবার বানিয়ে দেয়। তবে এবারও খাবার খেয়ে ভিনসেনজোর বমি চলে আসে। সে বলে এই খাবারের স্বাদ একেবারে বাচ্চাদের বমির মতো লাগছে। এসব শুনে সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে।
এরপর ভিনসেনজো হংকে নিয়ে বাবেলের ডেভেলপমেন্ট বিভাগের সেই লোকের সাথে দেখা করতে আসে। আর ভিনসেনজো তাকে হুমকি দেয় বাবেল আর জিমগা প্লাজার ডিলটা ক্যান্সেল করার জন্য। আর ভিনসেনজোর এই কাজে হং খুবই ইমপ্রেস হয়ে যায়। এদিকে চই তার বসের কাছে রিজাইন লেটার দেয়, যার কারণে ওর বস ওকে অনেক কথা শোনাতে থাকে। এরপর হান চইকে তার ল ফার্মের সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে ওউসাংয়ের সিনিয়র লয়ার হিসাবে নিয়োগ করে। সে কারণে চাইয়ং খুবই বিরক্ত হয়, কারণ সিনিয়র লয়ার তো ওর হওয়ার কথা। এদিকে ল্যারি নামের সেই ভাড়াটিয়া জম্বিদের অ্যাক্টিং করছিল। তখন ইয়েংহোর মা ও লিয়ের বউও তার সাথে প্র্যাকটিস করতে আসে। আর তখনই সেখানে হং ও ভিনসেনজো চলে আসে। আর হং ও ভিনসেনজো তাদের এসব দেখে ফেলাতে তারা তিনজনই খুবই লজ্জা পেয়ে যায়। এরপর অফিসে এসে হং ভিনসেনজোকে বলে বাবেল কিছুদিনের মধ্যেই এই ভবনটা ভাঙতে চলে আসবে, কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আর এই কারণে হংয়ের মনটা খারাপ হয়ে যায়। তাই সে ভিনসেনজোকে নিয়ে ড্রিঙ্ক করতে চলে আসে। সেখানে ভিনসেনজো মিসেস ওয়ের ব্যাপারে হংকে জিজ্ঞেস করে। হং বলে কি আর বলবো, ও এর ক্যান্সার রয়েছে, কিন্তু তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি তার হয়ে মামলাটা নতুন করে ওপেন করার ট্রাই করছি, তবে সে কিছুতেই রাজি হচ্ছে না। ভিনসেনজো তখন জিজ্ঞেস করে ও কেন এমন করছে। হং তখন বলে আসলে সে তার ছেলেকে অনেক আগে এতিমখানায় রেখে চলে এসেছে, তাই সে ভাবে ছেলের সাথে এমন করার কারণে সে শাস্তি পাচ্ছে। এসব বলে হংও খুব কষ্ট পেতে থাকে। আর এখানে আমরা দেখি ভিনসেনজো ও হংয়ের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এদিকে হান চাইয়ং সহ সবাইকে জানিয়ে দেয় বাবেল জিমগা প্লাজা ভাঙতে চলেছে। তাই চাইয়ং খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা তো সেখানে থাকে, আর যদি তার কোনো ক্ষতি হয়ে যায়। কারণ বাবেল এর আগেও অনেক ভবন জোর করে ভাঙতে গিয়ে মানুষ মেরেছে। অন্যদিকে ভিনসেনজো মাতাল হয়ে যাওয়ায় হং ভিনসেনজোকে তার বাসায় নিয়ে আসে। তো ঘুম থেকে ওঠার পরই দেয়ালে একটা মেয়ের ছবি দেখে ভিনসেনজো হংকে বলে আপনার কি আরও একটা মেয়ে রয়েছে? হং বলে না, এগুলো চাইয়ংয়েরই ছবি। ভিনসেনজো তো তখন অবাক হয়ে যায়, কারণ আগের ছবিগুলোতে চাইয়ংকে একেবারে পাগলিদের মতো লাগছিল। এদিকে হান বাবেলের চেয়ারম্যান হানসেওকে কল করে বলে কাল রাত 11টায় ভবনটা ভাঙা হবে। এটা আবার তখন ঝাং শুনে ফেলে, আর সে এসে চাইয়ংকে বলে দেয়। সে কারণে চাইয়ং তার বাবার বাসায় চলে আসে এ কথাটা জানানোর জন্য। আর তখন সে দেয়ালের ছবিগুলো দেখে তাড়াতাড়ি সেগুলো সরিয়ে ফেলে। তবে সে তো আর জানে না ভিনসেনজো সেগুলো আগেই দেখে ফেলেছে। একটু পর পালিয়ে যাওয়া সেই গবেষক হংকে কল করে আর বলে সে হংয়ের সাথে দেখা করতে চায়। সে কারণে হং তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায়। চাইয়ং তখন রাগ দেখাতে থাকে, আর ভিনসেনজো সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। যাই হোক, হং চলে যাওয়ায় চাইয়ং তখন ভিনসেনজোকে এই কথাটা বলে। চাইয়ং বলে বাবেল রাত 11টায় জিমগা প্লাজা ভাঙতে চলেছে, এটা বলার জন্যই আমি এখানে এসেছি। তো এরপর ন্যাম সব ভাড়াটিয়াদেরকেও এই ব্যাপারটা জানিয়ে দেয়। সবাই তো তখন খুবই চিন্তায় পড়ে যায়। সবাই ভিনসেনজোকে কোনো আইডিয়া দিতে বলে, কিন্তু সে ফোন নিয়ে ব্যস্ত রয়েছে। ন্যাম তখন তার কাছে আসে আর দেখে ভিনসেনজো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছে, আর সে কারণে ভাড়াটিয়ারা সবাই খুবই ক্ষেপে যায়। এদিকে এজেন্ট অ্যান্ড ভিনসেনজো কোথায় রয়েছে সেটা খুঁজে পায়, আর সে কারণে সে খুবই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় রাত 11টা বেজে গিয়েছে। তাই চাইয়ং তার বাবাকে কল করে বলে বাসা থেকে বের হয়ে যেতে, কিন্তু তার বাবা বলে সে কোথাও যাবে না। তাই চাইয়ং দ্রুত জিমগা প্লাজাতে চলে আসে আর দেখে সেখানে বিশাল বড় পার্টি হচ্ছে, যেটা আসলে ভিনসেনজো দিয়েছে। আর সব ভাড়াটিয়ারা সেখানে খুবই মজা করছিল। আর পার্টিতে আমরা অ্যানকেও দেখতে পাই। আর ভিনসেনজো তার পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়, যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আসলে সেদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে গিয়ে ভিনসেনজো এই আইডিয়াটা পেয়েছিল, তাই সে পার্টি দিয়েছে। আর পার্টিতে সে ইতালির রাষ্ট্রদূতকে ইনভাইট করেছে, যাতে বাবেল এই ভবনটা ভাঙতে না পারে। আর চাইয়ং তখন সবটাই বুঝতে পারে, আর সে কারণে চাইয়ং ভিনসেনজোর দিকে তাকিয়ে হাসতে থাকে। ভিনসেনজো তখন ওর দিকে তাকিয়ে হাসতে থাকে।
আর পার্টিতে তো ইতালির রাষ্ট্রদূত রয়েছে, তাই পার্কের লোকেরা আর ভবনটা ভাঙতে পারে না, যার কারণে ভাড়াটিয়ারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে কারণে হং ভিনসেনজোর উপর আবারও ইমপ্রেস হয়ে যায়। আর ভাড়াটিয়ারাও এখন ভিনসেনজোকে বিশ্বাস করতে শুরু করে। এরপর দেখা যায় হান আর চই চায়ংকে সেই গবেষক যে পালিয়ে গিয়েছে সে ব্যাপারে বকাঝকা করছে। চায়ং তখন বলে, চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দিব। পরের দিন চায়ং অফিসে এসে দেখে চই পাগলির মতো নাচানাচি করছে। একটু পর সেখানে ঝাংও চলে আসে। আর আজকে ঝাং চায়ংকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তবে চায়ং ঝাংয়ের প্রস্তাবে রাজি হয় না, তাই বেচারা একটু দুঃখ পায়। এরপর ঝাং ভিনসেনজোর ইনফরমেশন চায়ংকে দেয়, কারণ চায়ং ভিনসেনজোর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। তো চায়ং দেখে যে ভিনসেনজো সত্যিই একজন লয়ার, আর ওর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এদিকে ভিনসেনজো আবারও রেস্টুরেন্টে আসে। শেফ তখন তাকে বলে, কাল পার্টিতে সবাই আমার খাবার খেয়ে প্রশংসা করেছে, শুধুমাত্র তুমি আমার খাবার পছন্দ করো না। ভিনসেনজো তখন বলে, ওরা সবাই মাতাল ছিল, তাই স্বাদ ঠিকমতো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও একই খাবার আমার জন্য বানিয়ে আনো, দেখি তোমার খাবার কত মজার হয়। তবে একটু পরেই আমরা দেখি বরাবরের মতো ভিনসেনজো এবারও খাবার খেয়ে বমি করে দেয়। যাই হোক, সেখান থেকে বের হওয়ার সময় এজেন্ট অ্যান ভিনসেনজোর সাথে কথা বলতে আসে। ভিনসেনজো বলে, তুমি কে? অ্যান বলে, পার্টিতে কাল আপনার সাথে দেখা হয়েছিল। এমন সময় ন্যাম ভিনসেনজোকে ডাক দেয়, তাই সে চলে যায়। আর অ্যান সেই শেফের কাছে আসে আর বলে, আপনার খাবার খুবই মজা হয়, আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি, আমি আপনার সাথে কাজ করতে চাই, তবে আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র থাকতে দিলেই হবে। এসব শুনে তো শেফ খুবই খুশি হয়ে যায়। আসলে তো অ্যান এখানে এসেছে ভিনসেনজোর উপর নজরদারি করার জন্য। এদিকে ভিনসেনজো হংকে বলে, বাবেল RDO 90কে একটি পেইন কিলার হিসেবে বাজারে ছাড়বে, তবে এটার যে মেইন উপাদান রয়েছে তা এক ধরনের মাদক দ্রব্য। মানুষ যখন একবার এটা সেবন করবে তারা এতে আসক্ত হয়ে পড়বে। এসব শুনে তো হং খুবই চিন্তায় পড়ে যায়। এরপর ভিনসেনজো মন্দিরে আসে ইলেকট্রিক প্যাড লাগিয়ে দিতে, আর অ্যান তখন ওর উপর নজরদারি করছিল। তো বুড়ো সন্ন্যাসী তো সারাদিনই ধ্যান করে, তাই ভিনসেনজো ইলেকট্রিক প্যাড লাগাতে পারছিল না। তাই সে সন্ন্যাসীর কানের কাছে গিয়ে বলে, আপনার বাম সাইডটা একটু উঠান। আর সন্ন্যাসীও তখন তার বাম সাইড উঠিয়ে রাখে। ভিনসেনজো তখন ইলেকট্রিক প্যাড লাগিয়ে দেয়। এভাবে রাইট সাইডেও ইলেকট্রিক প্যাড লাগানোর সময় ভিনসেনজো একই কাজ করে। আর মন্দিরের বাইরে থেকে অ্যান সবটা দেখতে পায়। সন্ন্যাসীদের সেবা করা দেখে অ্যান মনে মনে বলে, ভিনসেনজো মাফিয়া হলেও সে খুবই দয়ালু একজন মানুষ। মন্দির থেকে বের হয়ে ভিনসেনজো দেখে ইয়েং হো তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল। ভিনসেনজো তখন তার কাছে আসে আর বলে, তোমার মা তোমাকে এসব করতে বারণ করেছিল, তাই তুমি সহ তোমার সব বন্ধুরা সিগারেটগুলো ফেলে দাও। কিন্তু ওরা তখন ভিনসেনজোর সাথে হিরোগিরি দেখাতে আসে, তাই ভিনসেনজো একটা লাঠি দিয়ে সবাইকে মেরে তাড়িয়ে দেয়। তারপর ইয়েং হোকে আচ্ছা মতো কানমলা দেয় আর বলে, আর কখনো যেন তোমাকে এসবে না দেখি। আর অ্যান এবারও সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখে নেয় আর মনে মনে বলে, ভিনসেনজো হয়তো এখন ভালো মানুষ হয়ে যেতে চায়। এদিকে চায়ং ও ঝাং সেই পালিয়ে যাওয়া গবেষকের এক বন্ধুর কাছে আসে। আর আমরা তো জানি চায়ং অনেক ঢঙ্গি। এখানে এসেও সে ঢং করে বন্ধুর কাছ থেকে সেই গবেষকের ব্যাপারে জানতে চাচ্ছিল, কিন্তু গবেষকের বন্ধু তাকে কিছুই বলে না। তাই চায়ং তাকে ঘুষ দেওয়ার ট্রাই করে, কিন্তু এতে গবেষকের বন্ধু আরও রেগে যায়। অন্যদিকে হং আসে সেই গবেষকের সাথে কথা বলতে। গবেষক হংকে বলে, বাবেল আমাদের নির্দেশ দিয়েছিল 5 জন টেস্ট সাবজেক্টকে RDO 90-র সর্বোচ্চ ডোজ দিতে, আর আমরাও সেটাই করেছিলাম। আর মুহূর্তের মধ্যেই তারা ছটফট করতে করতে মারা গিয়েছে। আমি এর বিরুদ্ধে কথা বলাতে বাবেল আমার পরিবার নিয়ে আমাকে হুমকি দিয়েছে। তখন হং বলে, তুমি এসব আদালতে বলতে পারবে? গবেষক বলে, আপনাকে আমার পরিবারের নিরাপত্তা দিতে হবে, তা না হলে আমি আদালতে যাব না। হং তখন আর কিছুই বলতে পারে না, কারণ গবেষকের পরিবারকে তো বাবেলের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তার নেই। অন্যদিকে ঔসাং ল ফার্মের সবাই আজকে ডিনারে আসে। সেখানে মজা করার জন্য চই চায়ংকে কাউকে অনুকরণ করে দেখাতে বলে।
চায়ং তখন চইকেই অনুকরণ করে দেখায়। সে চইয়ের মতো পাগলা ডান্স করতে থাকে। চই তখন হাসতে থাকে, তবে মনে মনে চই অনেক ক্ষেপে যায়। আর যাওয়ার সময় চায়ংয়ের ঘাড় ধরে বলে, তোর ঘাড় একেবারে মোটকে দিব। তবে চায়ংও কম না, ও হেসে হেসে চইকে কথা শুনিয়ে দেয়। এরপর দেখা যায় ভিনসেনজো বাবেলের ডেভেলপমেন্টের সেই লোকের কাছে আবারও আসে আর বলে, বাবেল যেন 2 মাসের আগে জিমগা প্লাজা ভাঙতে না আসে, আর তাদেরকে তোমাকেই আটকাতে হবে। তখন লোকটি বলে, যদি না করি কি করবে তুমি? ভিনসেনজো তখন তাকে একটা খাম দেয়। লোকটা খামটা খুলে দেখে সে যত ঘুষ নিয়েছে, যত লোককে হুমকি দিয়েছে, এগুলো সব তারই কাগজপত্র। সেই সাথে ভিনসেনজো বলে, বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি প্রেম করে বেড়াচ্ছ। আমার কথা মতো কাজ না করলে আমি সব কিছু পাবলিশ করে দিব। এসব শুনে তো লোকটা ভয় পেয়ে যায়। পরের দিন পার্ক তার দলবল নিয়ে আবারও রেডি হয় জিমগা প্লাজা ভাঙার জন্য। তখনই বাবেলের ডেভেলপমেন্ট বিভাগের লোকটা পার্কে কল করে বলে 2 মাস পর ভবনটি ভাঙতে, তাই পার্ক তার লোকজনকে থামিয়ে দেয়। এদিকে হং চায়ংকে বাসায় এনে বলে RDU-90 একটা মাদকদ্রব্য, তবে চায়ং কোনোভাবেই তার বাবার কথা বিশ্বাস করে না। এরপর চায়ং চলে যাওয়ার সময় তার সাথে ভিনসেনজোর দেখা হয়। চায়ং বলে, তুমি আমার বাবাকে এসব উল্টাপাল্টা বোঝানো ছেড়ে দাও। ভিনসেনজো তখন চায়ংয়ের কাছে এসে বলে, তুমি একটা গাধা। তবে ভিনসেনজো ইতালি ভাষায় বলাতে চায়ং বুঝতে পারে না। তবে এইটুকু ও বুঝতে পারে যে ভিনসেনজো ওকে ভালো কিছু বলেনি, তাই ও খুব ক্ষেপে যায়। রাতে ভিনসেনজো ও হং একসাথে ড্রিঙ্ক করতে বসে। সেখানে ভিনসেনজো হংকে জিজ্ঞেস করে মিসেস ও কেমন আছে। তখন হং বলে তার অবস্থা ভালো না, সে আর মাত্র 6 মাস বাঁচবে, আর পরের বার থেকে আমাকে না জিজ্ঞেস করে নিজের মাকে সরাসরি নিজেই গিয়ে জিজ্ঞেস করবে কেমন আছে। মানে মিসেস ও হচ্ছে ভিনসেনজোর মা। মিসেস ও ছোটবেলা ভিনসেনজোকে এতিমখানায় রেখে চলে এসেছিল। তো ভিনসেনজো তো অবাক হয়ে যায়। ও হংকে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমি তার ছেলে? তখন আমাদেরকে আগে সেই ঘটনা দেখানো হয় যেখানে আদালতে ও এর মামলাটি চলছে। সেদিন ও এর বিরোধী লয়ার যখন তার ওপর মিথ্যা অভিযোগগুলো করছিল, সেগুলো শুনে ভিনসেনজোর খুবই রাগ হচ্ছিল, যেটা আবার হং লক্ষ্য করেছিল। আর তারপর যেদিন হং ওকে দেখতে গিয়েছিল, সেদিন কারাগারের বাইরে সে ভিনসেনজোকে দেখেছিল, আর তখনই হং ব্যাপারটা বুঝতে পারে। যাই হোক, এদিকে আমরা দেখি RDU-90 যে গবেষকরা রয়েছে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, আর কেউ একজন এসে সেখানকার গ্যাস লাইনের পাইপ কেটে দেয়, আর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণ ঘটে। আর সেখানে গবেষক ছাড়াও আরও কিছু শ্রমিকও ছিল, যাদের বেশিরভাগই মারা গিয়েছে। আর এই নিউজ দেখে তো হং পাগলের মতো করতে থাকে। আসলে বাবেল এটা করেছে যাতে RDU-90 টেস্ট সাবজেক্টের উপর করা সেই এক্সপেরিমেন্টের সত্যিটা যাতে সামনে না আসে। এরপর হং আর ভিনসেনজো সেই জায়গায় চলে আসে, তবে এই পুরো ঘটনাটাকে পুলিশ অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। তাই হংয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে পুলিশদের অনেক তর্কাতর্কি লেগে যায়। তখনই ভিনসেনজো লক্ষ্য করে হংয়ের উপর 2 জন লোক নজরদারি করছে। তাই ভিনসেনজো হংকে সেখান থেকে সরিয়ে আনে আর বলে, আপনি এরকম করলে বাবেল আপনারই ক্ষতি করে বসবে। হং বলে, তাই বলে কি আমি অন্যায় মেনে নিব? আমি তাদের শাস্তি দেওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। এতে আমার জীবন চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। এরপর চেয়ারম্যান হান সেও হান ও চোয়ের সাথে দেখা করতে আসে। সে তাদের বলে, যারা মারা গিয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দিন, যাতে কোনো ঝামেলা না হয়। এরপর সে ওই পালিয়ে যাওয়া গবেষকের ব্যাপারে জিজ্ঞেস করে। চই তখন বলে, আমার 2 জন লোক আছে, আর তারা কাজে খুবই দক্ষ। আমি তাদেরকে অলরেডি সেই গবেষককে খুঁজে বের করতে বলেছি। যাই হোক, হান সেও চলে যাওয়ার পর চই হানকে বলে, হান সেও বাবেলের চেয়ারম্যান হতেই পারে না, হান সেওকে অনেক বোকা মনে হয়। হান তখন হাসতে থাকে, মানে সে এ কথাটাকে পাত্তাই দেয় না। এরই মধ্যে চইয়ের সেই 2 জন লোক তাকে টেক্সট করে জানিয়ে দেয় যে তারা সেই গবেষককে খুঁজে পেয়েছে। এটা শুনে তো চই হান দুজনেই খুবই খুশি হয়ে যায়। তবে একটু পরে চই বলে, একটা খারাপ খবরও রয়েছে, সেই গবেষক অলরেডি হংয়ের সাথে দেখা করেছে। এরপর দেখা যায় সেই গবেষক হংকে কল করে আর বলে, আমি আদালতে সাক্ষী দিতে রাজি, কারণ আমি বুঝতে পেরেছি অন্য গবেষকদের মতো বাবেল আমাকেও মেরে ফেলবে।
তাই মরার আগে আমি তাদের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে চাই। আর এটা শুনে হং খুবই খুশি হয়ে যায়। এদিকে ভিনসেনজো সব ভাড়াটিয়াদের নিয়ে মিটিংয়ে বসে। সে সবাইকে বলে, আমি পাশে একটা ভবন কিনব, আর আপনারা সবাই সেটাতে চলে যাবেন। আমি আপনাদেরকে সেটাতে বিনামূল্যে থাকতে দিব। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। অ্যান তখন বলে ওঠে, বিনামূল্যে দেওয়া হবে, এটা তো খুবই অদ্ভুত। তখনই সবাই বলে, তুমি আবার কে? তখন সে তার ছাত্র হিসেবে সবার সাথে অ্যানকে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, সব ভাড়াটিয়ারা ভিনসেনজোর কথায় রাজি হয়। অন্যদিকে চায়ংকে চই তার রুমে ডাকে আর বলে, আজকে থেকে বাবেলের সব মামলা আমি সামলাবো। চায়ং তখন বলে, কেন? আমি সামলালে কি সমস্যা হবে? চই বলে, তুমি যে কোনো সময় তোমার বাবার পক্ষে চলে যাবে। তো সেই কারণে চায়ং খুবই রেগে যায় আর ও সঙ্গে সঙ্গে ওর বাবার অফিসে চলে আসে। আর সে তার বাবাকে আজকে নাম ধরে ডেকে বলে, মিস্টার হং, আপনার সাথে আমার কথা আছে। ন্যাম তখন বুঝে যায় আজ বাপ বেটির অনেক ঝগড়া হবে, তাই সেই রুম থেকে বের হয়ে যায়। আর তখন সেখানে ভিনসেনজোও ছিল, তাই ন্যাম জানালা দিয়ে ভিনসেনজোকে বলে বের হয়ে যেতে। সে কারণে ভিনসেনজো যেতে নেয়। তখনই তার সামনে হং চলে আসে, তাই সে ঘুরে অন্য দিক দিয়ে যেতে নেয়। তবে বেচারা চেয়ারের সাথে ধাক্কা খায়। এদিকে চায়ং তার বাবাকে বলে, তোমার জন্য আজকে আমাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। হং তখন বলে, এটা তো খুবই ভালো খবর। চায়ং তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। ভিনসেনজো ন্যাম দুজনেই ওর এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। এরপর চায়ং হংকে বলে, তুমি এত ভালো মানুষ যখন, তখন আমার মায়ের ঠিকমতো খেয়াল কেন রাখতে পারোনি? এটা শুনে হং খুবই রেগে যায়। আর তখন সেখান দিয়ে ভিনসেনজো আবার বাইরে যাওয়ার ট্রাই করে, তবে হং রেগে চায়ংকে ধাক্কা দেয়। আর তখন ভিনসেনজো ধাক্কা খেয়ে যায় আর খোঁড়া পা নিয়ে ও আবারও ভেতরে চলে যায়। এরপর চায়ং হংকে বলে, আমার মা তোমার অবহেলার কারণে মারা গিয়েছে, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আর এই কথায় হং খুবই কষ্ট পায়। এরপর চায়ং সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তেও বেচারা ভিনসেনজো আবারও পায়ে ব্যথা পায় আর তার পায়ের একেবারে 12টা বেজে যায়। তো এরপর চায়ং ড্রিঙ্ক করতে আসে। তখন সেখানে ভিনসেনজোও আসে আর বলে, আজ তুমি তোমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। বাবা মাকে কষ্ট দিলে সেগুলো জীবনে অনুশোচনা হয়ে ফিরে আসে। যাই হোক, আমি আর তোমার বাবা আজকে ড্রিঙ্ক করব, তুমি চাইলে সেখানে চলে আসতে পারো। এটা বলে ভিনসেনজো চলে যায় হং এর প্রিয় রেস্টুরেন্টে। তো সেখানে আমরা হংকে খুবই দুঃখী অবস্থায় দেখতে পাই। হং ভিনসেনজোকে বলে, আমি যতই চায়ংকে বকি না কেন, ও এখনও আমার কাছে আমার সেই ছোট্ট লক্ষ্মী মেয়ে। বাবেলের শয়তানগুলো আমার মেয়েকে খুবই নির্যাতন করে। এদিকে চই তার 2 লোকের এক লোককে পাঠায় সে গবেষককে মারতে, আরেকজনকে পাঠায় হংকে মারার জন্য। অন্যদিকে চায়ং ঠিক করে সে তার বাবার প্রিয় রেস্টুরেন্টে যাবে। ড্রিঙ্ক শেষে চায়ং যেতে নেয়। তখনই দেখে অনেক বৃষ্টি হচ্ছে। আর তখনই সেখানে একটা লোক এসে বলে, আপনি যার সাথে একটু আগে কথা বলছিলেন সে আপনাকে এই ছাতাটা দিতে বলেছে। চায়ং তখন বুঝতে পারে এটা ভিনসেনজো দিয়েছে, আর এতে চায়ং খুবই খুশি হয়ে যায়। এদিকে চইয়ের এক লোক সেই গবেষকের বাড়িতে চলে আসে। গবেষক তখন তার জানালা দিয়ে পালিয়ে যায় আর এক জায়গায় এসে লুকিয়ে পড়ে। আর তারপর হংকে কল করতে থাকে। ভিনসেনজো সেটা দেখতে পায়। তবে হং আবার সেই সময় সিগারেট খাওয়ার জন্য বাইরে যায়। একটু পরই চইয়ের লোক গবেষককে খুঁজে পায় আর সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলে। এরপর হং রেস্টুরেন্টে ফিরে আসে আর বলে, বাবেল একটা দানব, আর বাবেলকে আরেকটা দানবই শেষ করতে পারবে, কিন্তু আমার মতো একজন লয়ার এটা কখনোই করতে পারবে না। আচ্ছা ভিনসেনজো, তুমি কি আমার জন্য দানব হতে পারবে? তবে ভিনসেনজো এই ব্যাপারে কিছুই বলে না। এরপর গবেষক যে ফোন করেছে ভিনসেনজো সেটা হংকে জানায়। হং তখন গবেষককে ফোন করতে নেয়। সেই সময় একটা গাড়ি এসে হং আর ভিনসেনজোকে ধাক্কা মারে। হং সেখানে সাথে সাথে মারা যায় আর রক্তাক্ত ভিনসেনজো হংকে দেখতে দেখতে একটু পরই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে চায়ং আসে। ও দেখে লোকজন অনেক ভিড় করে আছে। একটু আগাতেই ও ওর বাবা নিথুর দেহটা পড়ে থাকতে দেখে। চায়ংয়ের পুরো দুনিয়াটাই যেন থেমে যায়। এরপর ভিনসেনজোকে চায়ং হসপিটালে নিয়ে আসে আর মর্গে বাবার লাশের পাশে দাঁড়িয়ে চায়ং পাগলের মতো কাঁদতে থাকে। এরপর চায়ং টিভিতে দেখে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে চায়ং কাঁদতে থাকে।
তার বাবাকে খুন করা হয়েছে, আবার তাকে সবার সামনে এখন দোষী সাজানো হলো। যাই হোক, হংয়ের মৃত্যুতে তার সহকারী ন্যামসহ সব ভাড়াটিয়ারা খুবই কষ্ট পায়। যাদের যাদের হং মামলায় সাহায্য করেছিল তারা সবাই হংকে বিদায় জানাতে আসে। সবার চিরকুট আর ফুলে জিপুরাগি ল ফার্ম ভরে যায়। আর ঝাং আসে চায়ংকে সান্ত্বনা দিতে। এদিকে বাবেলের RDU-90 অনুমোদন পেয়ে যায়। এরপর চায়ং বাবার ল ফার্মে আসে। ও দেখে সেখানকার সব জায়গাতেই ওর ছবি রয়েছে। ওর প্রত্যেকটা ভালো মুহূর্তের স্মৃতি ওর বাবা জমা করে রেখেছে। এগুলো দেখে চায়ং খুব কান্না করতে থাকে। আর ও সিদ্ধান্ত নেয় জিপুরাগি ল ফার্ম বন্ধ করে দিবে। অন্যদিকে ভাড়াটিয়ারা ভাবতে থাকে এখন তাদের কি হবে। অনেকে আবার বলতে থাকে ভিনসেনজো তাদেরকে কি ধোকা দিবে। তখন অ্যান বলে সে হাসপাতালে পড়ে আছে, আর তোমরা কি না এসব ভাবছো? তোমরা এত স্বার্থপর কেন? ভিনসেনজো অলরেডি তোমাদেরকে অনেক হেল্প করেছে। তখন ভাড়াটিয়ারা চুপ করে যায়। এরপর দেখা যায় চায়ং ভিনসেনজোর পাশে বসে কাঁদতে থাকে আর বলে বাবা মারা গিয়েছে অনেক দিন হয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর কতদিন আপনি অজ্ঞান হয়ে থাকবেন? তখনই ভিনসেনজো কথা বলে ওঠে। চায়ং তো পুরোই শকড হয়ে যায়। এরপর ভিনসেনজো উঠে বসে আর তারপর চায়ংকে সাথে নিয়ে হংয়ের কবরে ফুল দিতে চলে আসে। সেখানে ভিনসেনজোর হংয়ের বলা একটা কথা মনে পড়ে যায়। হং একদিন ভিনসেনজোকে বলেছিল চায়ং অনেক সাহসী ও শক্তিশালী। ওর মতো লয়াররাই বাবেলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে পারবে। তখন ভিনসেনজো বলে এ কথাটা আপনি ওকে বলছেন না কেন? হং বলে চায়ং এখন এসব কথা শুনবে না, সময় হলে ওকে বলবো। আর যদি আমার সুযোগ না হয় তখন আমার হয়ে তুমি ওকে বলে দিও। তবে আমরা দেখি ভিনসেনজো চায়ংকে এসব কিছুই বলে না। তো চায়ং ভিনসেনজোকে বলে আমি দুর্ঘটনাস্থলে গিয়ে আবারও চেক করতে চাই। তখন ভিনসেনজো বলে এসব করলে কি তোমার বাবা ফিরে আসবে? কয়েকদিন আগেও তো তুমি তোমার বাবার শত্রু ছিলে। এসব শুনে চায়ংয়ের চোখে পানি চলে আসে। একটু পর চায়ং নিউজে দেখতে পায় সেই গবেষকের লাশ পাওয়া গিয়েছে আর তার মৃত্যুটা পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এদিকে ভিনসেনজো প্লাজায় ফিরে আসে। ভাড়াটিয়ারা তাকে দেখে খুবই খুশি হয়। আর এরপরই সবাই ভিনসেনজোকে তাদের নতুন ভবনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ভিনসেনজো বলে এসব নিয়ে পরে কথা হবে। তখন ভাড়াটিয়ারা বলে তার মানে কি তুমি তোমার মত পাল্টিয়ে ফেলেছ? আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন ভিনসেনজো তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলে বিনামূল্যে হেল্প করছি আর উল্টো আমাকে অবিশ্বাস করছো। তখন ইয়েংহোর মা বলে আসলে আমাদের মতো গরিবদের সাথে সবসময় বিশ্বাসঘাতকতা করা হয়, তাই আমরা কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। সেই সময় আবার সেখানে পার্ক তার লোকজন নিয়ে চলে আসে আর ভিনসেনজোর সাথে ভাড়াটিয়াদের ঝামেলা হচ্ছে দেখে ও খুবই খুশি হয়। পার্ক ভাড়াটিয়াদের বলে তোমরা তো এখানে থাকতে পারবে না, তাই তোমাদের উচিত ক্ষতিপূরণ নিয়ে আমার সাথে কথা বলা আর ক্ষতিপূরণ নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া। তখন ডান্সার ল্যারি বলে আমি আপনার সাথে কথা বলতে চাই। এটা দেখে ভিনসেনজো খুবই রেগে যায় আর চলে যেতে নেয়। তখন পার্ক ভিনসেনজোর কানে কানে বলে যেদিন এই ভবনটা ভাঙবো সেদিন তুই এর নিচে থাকবি। ভিনসেনজো তখন হালকাভাবে পার্ককে একটা থাপ্পড় মেরে দেয়, তবে পার্ক সেটা হেসে উড়িয়ে দেয়। এদিকে চায়ং আসে হানকে রেজিগনেশন লেটার দিতে। হান তখন বলে বুঝতে পারছি তুমি তোমার মধ্যে নেই, তাই বলে চাকরি কেন ছাড়ছ? চায়ং বলে গবেষক আর বাবা একসাথে মারা গিয়েছে, এখানে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তখন চই এসে হানকে বলে আরে ওকে পদত্যাগ করতে দাও, ও গেলে আমাদের ল ফার্মের কোনো কিছুই হবে না। সেই সাথে চই চায়ংকে অনেক কথাও শুনিয়ে দেয়, তবে চায়ংও তাকে ছাড় দেয় না। এরপর চায়ং চলে আসার সময় ঝাং তাকে আটকে রাখার ট্রাই করে, তবে চায়ং তাকে ফাঁকি দিয়ে বের হয়ে যায়। এরপর চায়ং তার বাবার বাসায় ফিরে আসে আর তাকে হেল্প করতে ঝাংও তার সঙ্গে আসে। অন্যদিকে ভিনসেনজো রেডিওতে শুনতে পায় মানুষ বাবেলের পেইন কিলারটির ভালো রিভিউ দিচ্ছে। আর সেখানে হংকে নিয়েও বলা হয় যে এখন সবাই বুঝতে পেরেছে বাবেল নয় বরং হংই একজন ধোঁকাবাজ। এটা শুনে ভিনসেনজো খুব রেগে যায় আর সঙ্গে সঙ্গে ও হংয়ের অ্যাক্সিডেন্টের জায়গায় চলে আসে আর ঠান্ডা মাথায় সেদিনের ঘটনাটা মনে করতে থাকে। এমনকি ড্রাইভারের চেহারাটাও ভিনসেনজোর মনে পড়ে যায়। এরপর ভিনসেনজো চোকে কল করে বলে আমাকে তোমার একটা হেল্প করতে হবে।
চো বলে, ইতালিতে আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। যাই হোক, এরপর দেখা যায় বাবেলের চেয়ারম্যান হান্সেও বাসায় ফিরে আসে, আর ও দেখে ওর বেডের ওপর বালিশে রক্ত ভরা সিরিঞ্জ গেঁথে রাখা হয়েছে। ও তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। আর এসব শোনার পর চই আর হান বসে ভাবতে থাকে কে এই কাজটা করলো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর চই হানকে বলে, আমি বুঝতে পেরেছি, চাইয়ংই এই কাজটা করেছে। তখন হানসেও চাইয়ংকে গ্রেপ্তার করানোর অর্ডার দেয়। এদিকে চাইয়ং হানসেওর ছবিতে সস লাগিয়ে বলে, এবার তোকে আমি শেষ করে দিব। আর ও সিদ্ধান্ত নেয় ও জিপুরাগি ল ফার্মটা চালু রাখবে। আর পরের দিনই ও ল ফার্মের সামনে এসে নেচে নেচে ভাড়াটিয়াদেরকে বলে, এখন থেকে বাবার হয়ে আমি কাজ করব, আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন। এটা শুনে ন্যামসহ সব ভাড়াটিয়ারা খুবই খুশি হয়ে যায়। তখনই সেখানে দুজন পুলিশ আসে চাইয়ংকে গ্রেপ্তার করতে। চাইয়ং তো যেতেই চায় না, তবে শেষ পর্যন্ত তাকে আসতে হয়। এরপর ঝাং আসে চাইয়ংয়ের কাছে আর পুলিশদের বলে, আমি আপনাদের বসের সাথে কথা বলতে চাই। পুলিশরা তো ভয় পেয়ে যায়, তবে একটু পরই তারা বুঝতে পারে ঝাং আসলে বড় কেউ নয়। এরই মধ্যে সেখানে ভিনসেনজো চলে আসে আর সাথে করে সিসিটিভি ফুটেজও নিয়ে আসে আর বলে চাইয়ং সেদিন বাড়িতে ছিল, তাই চাইয়ং এই কাজটা করেনি সেটা প্রমাণ হয়ে গিয়েছে। আর প্রমাণ তো হবেই, কারণ এই কাজটা আসলে ভিনসেনজো করেছে। যাই হোক, পুলিশ তখন বাধ্য হয়ে চাইয়ংকে ছেড়ে দেয়। চাইয়ং তখন ভিনসেনজোর উপর খুবই খুশি হয়। একটু পর ঝাং আসে ভিনসেনজোর সাথে পরিচিত হতে। ভিনসেনজো বলে, আমাকে তুমি কিভাবে চিনো? ঝাং বলে, আসলে চাইয়ং তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতে বলেছিল, তো তখন তোমার সম্পর্কে জেনেছি। চাইয়ং তখন ঝাংয়ের পায়ে গুঁতা মারে। একটু পর চাইয়ং ভিনসেনজোর সাথে চলে যায়। বেচারা ঝাং বলে, আরে আমি তোমার জন্য আসলাম আর তুমি আমাকে রেখে চলে গেলে। তো এরপর চাইয়ং ভিনসেনজোর সাথে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে ভিনসেনজো চাইয়ংকে বলে, আমি চাই তুমি ল ফার্মটা বন্ধ করে দাও, কারণ সেদিন ওই গবেষক তোমার বাবাকে ফোন করেছিল আর তারপরই তাদের দুজনকে খুন করা হয়েছে। বুঝতেই পারছো এটা বাবেল আর ঔসাং মিলে করেছে। চাইয়ং বলে, সমস্যা নেই, আমি তাদের বিরুদ্ধে লড়ব। ভিনসেনজো বলে, তাদেরকে যে সহজে হারানো যাবে না তুমি সেটা খুব ভালো করেই জানো। তো রাতে চাইয়ং বাসায় এসে তার কিছু লয়ার বন্ধুদেরকে কল করে হেল্প চাওয়ার জন্য, কিন্তু কেউই তাকে হেল্প করতে রাজি হয় না। তাই পরের দিন ও আবারও ভিনসেনজোর সাথে দেখা করে আর বলে, তুমি আমাকে হেল্প করো বাবেলের বিরুদ্ধে লড়ার জন্য, আর আমি তোমাকে জিউমগা প্লাজা ফিরে পেতে সাহায্য করব। তবে ভিনসেনজো রাজি হয় না। তখন চাইয়ং বলে, আমি আজ হংয়ের মেয়ে হয়ে তোমার কাছে এসেছি। আর এই কথাটা শুনে ভিনসেনজো রাজি হয়ে যায়। তো এরপর ভিনসেনজো চাইয়ংকে নিয়ে কারাগারে আসে, কারণ চাইয়ংয়ের বাবাকে যে মেরেছে সে এই কারাগারে রয়েছে, আর হংকে মারার জন্য তাকে কারাগার থেকে সেদিন বের করা হয়েছিল। তো ভিনসেনজো আর চাইয়ং খুনিকে জিজ্ঞাসা করে কে তাকে হংকে মারার অর্ডার দিয়েছিল। খুনি তাদেরকে কিছুই বলে না। ভিনসেনজো তখন বলে, তুই যদি আমাদেরকে না বলিস তাহলে আজকে তুই মারা যাবি। তখন ভয় পেয়ে খুনি বলে, দুজন লোক এসেছিল আমার কাছে, একজনের নাম হচ্ছে পিও, আরেকজনের নাম জানি না, তবে তার একটা নাম্বার আমার কাছে রয়েছে, আর তারা আমাকে বলেছিল হংকে মারলে ঔসাং ল ফার্ম আমার সাজা কমিয়ে দিবে। তো ভিনসেনজো সেই নাম্বারটা তখন লিখে নেয়, এরপর ও চলে যেতে নেয়। তখন চাইয়ং মন খারাপ করে বলে, এই লোকটা আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে, অথচ আমি কিছুই করতে পারবো না। তখন ভিনসেনজো আবার ফিরে আসে আর জোরে জোরে বলে, আমাদেরকে এসব তথ্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর গার্ড তখন সব কিছু শুনে ফেলে। আসলে ভিনসেনজো ভালো করেই জানতো গার্ড এসব ওই পিওকে জানিয়ে দিবে, আর সেটাই হয়। পিও আবার সব কিছু চইকে জানায়। আর তারপরই দেখা যায় কারাগারে সেই খুনির সাথে অন্য একজন কয়েদি ধাক্কা খায়, আর সেই কয়েদি তার দলবল নিয়ে ওই খুনিকে একেবারে মেরেই ফেলে। আসলে চই খুনিকে মেরে ফেলার অর্ডার দিয়েছে, আর খুনি যে মারা গিয়েছে সেটা চাইয়ংও জানতে পারে, আর ও ভিনসেনজোকেও সেটা জানায়। তবে ভিনসেনজো তো আগে থেকেই জানতো এটা ঘটারই ছিল। ভিনসেনজো তখন চাইয়ংকে বলে, তোমার বাবার খুনি মারা গিয়েছে, তুমি কি এখন খুশি হয়েছ? চাইয়ংয়ের তখন চোখে পানি চলে আসে। ও বলে, আমি সত্যি এসব খুনাখুনি চাইনি। এর মধ্যে ভিনসেনজো পিওর খোঁজ পেয়ে যায়।
আর তারপর ও চায়ংকে নিয়ে যেতে নেয়। তখনই ন্যাম তাদেরকে ডাক দেয়। ওরা দুজন তো তখন খুব ভয় পেয়ে যায়। ন্যাম বলে, আমি মদ খেয়ে এখানে ঘুমিয়ে গিয়েছিলাম, তোমাদের কথায় জেগে উঠলাম। যাই হোক, আমিও তোমাদের সাথে যাব, কারণ আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। তো এরপর ভিনসেন্জো সেই জায়গায় চলে আসে যেখানে পিও রয়েছে, আর তারপর সুযোগ বুঝে ও পিওকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর পিওর জ্ঞান ফিরলে পিওকে দিয়ে তার বসকেও ডেকে আনা হয়। আর বস আসলে ন্যাম তখন তাকে পিছন থেকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তাদের দুজনকে বেঁধে রাখা হয়। আর কে এসব করার অর্ডার দিয়েছে ভিনসেন্জো সেটা তাদের কাছে জানতে চায়, তবে কেউই মুখ খোলে না। তখন ভিনসেন্জো পিওর বুকে গুলি করে, আর তারপর পিওর বসের দিকে গুলি তাক করে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপর দেখা যায় চই লন্ড্রি শপে আসে। সেখানে সে বুঝতে পারে কেউ একজন একটা ঝুড়ি রেখে গিয়েছে, তাই সে ঝুড়িটার কাছে এসে দেখতে থাকে। চই দেখে ঝুড়িতে রক্তমাখা জামা কাপড় রয়েছে। আর একটু পরই তার ফোনে নোটিফিকেশন আসে। চেক করে চই দেখে তার 2 লোককে মেরে ফেলা হয়েছে, আর এসব তাদেরই জামা কাপড়। এসব দেখে চই খুবই ভয় পেয়ে যায়। একটু পরই শপের কারেন্ট চলে যায়। তখন ভিনসেন্জো চইকে কল করে ভয় দেখাতে থাকে। চই দেখে শপের বাইরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, আর সেটি তার দিকে আসতে থাকে। চই তখন খুবই ভয় পেতে থাকে। চই ভিনসেন্জোকে বলে, তুমি কে আর আমার কাছে কি চাও? ভিনসেন্জো নিজের পরিচয় দেয় না। ও শুধু বলে, তোমাকে হংয়ের সম্মান ফিরিয়ে দিতে হবে, সেই সাথে টেস্ট সাবজেক্টের উপর করা সেই এক্সপেরিমেন্টের ফাইলগুলো আমাকে দিতে হবে। চই তখন বলে, এর থেকে ভালো তুমি আমাকে মেরে ফেলো। ভিনসেন্জো তখন বলে, আমি তোমাকে জানালাম, এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এই বলে ভিনসেন্জো ফোনটা কেটে দেয়। এরপরই ট্রাকটি আবারও চইয়ের দিকে আসতে থাকে, আর ভয়ে তো চইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। তবে ট্রাকটি তার কিছু না করেই চলে যায়। এরপর আমাদেরকে বাবেলের গুদামঘর দেখানো হয়, যেখানে RDU-90 সমস্ত কাঁচামাল মজুদ রয়েছে। কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে গুদামঘরটি জীবাণুমুক্ত করার জন্য। তবে তারা জীবাণুনাশক ছিটানোর পরিবর্তে পেট্রোল ছিটাতে থাকে। আর একটু পরই আমরা দেখি ভিনসেন্জো, চায়ং ও ন্যাম গুদামঘরের বাইরে অপেক্ষা করছে। আর পেট্রোল ছিটানোর পর ভিনসেন্জো তার লাইটার জ্বালিয়ে সেটা গুদামঘরের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। আর তারপর ভিনসেন্জো, চায়ং সেই লোকগুলোকে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। তখন আমাদেরকে দেখানো হয় আসলে সেদিন পিও বা তার বস কেউই মরেনি, তাদেরকে শুধুমাত্র ভয় দেখানো হয়েছে। আসলে ন্যাম আগে প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করত, আর ন্যামই পিও আর তার বসের মিথ্যা মৃত্যুটা সাজায় চইকে ভয় দেখাতে। আর এরপর সেদিন ভিনসেন্জো পিও থেকে বাবেলের গুদামঘর সম্পর্কে তথ্য নিয়েছিল, আর তারপরই ও চায়ংয়ের সাথে প্ল্যান করে এটা জ্বালিয়ে দেওয়ার। আর তাদেরকে যারা সাহায্য করেছে তারা হচ্ছে বাবেলের কারণে যারা মারা গিয়েছে সেই সব ভিকটিমদের পরিবার। মূলত চায়ংয়ের বাবা হং তাদের জন্য সবসময় লড়াই করেছে, তাদের পাশে থেকেছে, তাই তারা ভিনসেন্জো ও চায়ংকে হেল্প করতে এসেছে। সেই সাথে বাবেলের ওপর তাদের প্রতিশোধও নেওয়া হলো আর কি। তো এই কাজটা করে ওরা সবাই খুবই খুশি ছিল। এদিকে হানসেও যখন জানতে পারে ও দ্রুত সেখানে চলে আসে, আর ও চোখের সামনেই সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ও কিছুই করতে পারে না। একটু পর সেখানে বাবেলের মেইন বস চলে আসে, আর আমরা দেখি মেইন বস হচ্ছে চায়ংয়ের সহকারী ঝাং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।